অবশেষে দুয়ারে জঙ্গি আমার মনে হচ্ছে। এই দুয়ারে জঙ্গি টের পাওয়াটা বোধহয় আরও আগে উচিত ছিল। আপনি খুব সঠিকভাবে বলেছেন মুর্শিদাবাদ, আপনারা দেখে থাকবেন, আমি একটু ছোট্ট করে বলে ফেলছি। মুর্শিদাবাদে 1947 সালের পরবর্তী সময় থেকে কিন্তু বা তার আগে পরে খুব একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, জঙ্গিপনা এগুলো কিন্তু দেখা যায়নি, এটা কিন্তু সত্যি। কিন্তু যে কথাটা আমি বলতে চাই, ইতিহাসটাকে একটু স্মরণ করে দিতে, 1980 সাল নাগাদ দেলোয়ার হোসেন সাইদি বা দেল্লু রাজাকার, একজন কুখ্যাত রাজাকার যে জামাত এবং বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিল, সে বিভিন্ন জায়গায় ওয়াজ করতো এবং এই ওয়াজগুলো ছিল ভারত বিরোধী ওয়াজ এবং কট্টর ইসলামের ওয়াজ। এই ওয়াজের ক্যাসেট কিন্তু 1980 সাল থেকে মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময় থেকেই কিন্তু সংখ্যালঘুরা মানুষরা জানতে পারেন বা জানাতে তাদের হয় যে এই ভূমিটাকে দারুল ইসলামে পরিণত করতে হবে। তার আগে পর্যন্ত তারা কিন্তু পানি না বলে জলই বলতেন, তারা তখন শিখে গেলেন যে না, পানি বলা যাবে না, জল বলা যাবে না, পানি বলতে হবে। এবং এটা ধীরে ধীরে চলতে থাকলো। এবং এটা আমরা কখন দেখতে পারলাম এই জঙ্গিপনাটা? খুব সিগনিফিকেন্ট, তখনও বোধহয় আমরা কেউ খেয়াল করিনি, যখন এনআরসি সিএ বিরোধী মুভমেন্ট হলো এবং মুর্শিদাবাদের মতো যেটা আপাত শান্ত জেলা, সেই জেলায় ব্যাপক হারে স্টেশন ভাঙচুর হলো, দাঙ্গা হাঙ্গামা হলো। অর্থাৎ এই জঙ্গিরাই কিন্তু এই কাজগুলো ঘটিয়েছিল। আপনি দেখুন মুর্শিদাবাদের ঠিক উল্টো দিকে কি রাজশাহী ডিস্ট্রিক্ট। এই রাজশাহী ডিস্ট্রিক্টেই কিন্তু বাংলায় যে জঙ্গিবাদের, বাংলাদেশের জঙ্গিবাদের সূত্রপাত কার হাত দিয়ে? শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের হাত দিয়ে, অর্থাৎ জেএমবি। এই জেএমবি কিন্তু তৈরি হয়েছে ওখান থেকে এবং সেই জেএমবির জঙ্গিরাই বিভিন্নভাবে বিভিন্ন নামে আনসারুল্লাহ বাংলা টিম, কখনো কখনো তাদের নাম পরিবর্তন ইত্যাদি করে আজকে ছড়িয়ে পড়েছে। এবং আইএসআই গত 53 বছর ধরে চেষ্টা করেছে যে ওখানে কি করে বাংলাদেশের ভেতর পেনিট্রেট করা যায়। তারা এতদিন পারেনি, কারণ এতদিন পর্যন্ত ভারতীয় সেনা এবং বাংলাদেশি সেনার সঙ্গে যৌথ প্রশিক্ষণ, যৌথ শিবির ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল। 71 সালে যেহেতু মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা তার একটা বিশাল অবদান রেখেছে। কিন্তু এবার এই যে সেনাপ্রধান সাইফ শাহ মির্জা, পাকিস্তানের সেনাপ্রধান, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখন থেকে পাকিস্তানের সেনা কর্মকর্তারা বাংলাদেশের ডিফেন্স একাডেমিতে গিয়ে প্রশিক্ষণ দেবেন এবং করাচিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পাকিস্তানের যৌথ মহড়া হবে। তার মানে আইএসআই এর যে ভারতের বিরুদ্ধে যে 53 বছর ধরে পূর্বে যে ফ্রন্ট খোলার যে চেষ্টা, নতুন যে ফ্রন্ট, জঙ্গিবাদের ফ্রন্ট, সেই ফ্রন্ট খোলার চেষ্টা কিন্তু ইউনূস সরকারের বদন্যতায় মৌলবাদীদের আস্ফালনের কারণে আজকে শুরু হলো, যার সূত্রপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পশ্চিম বাংলার বুক থেকে বিভিন্ন গর্ত থেকে জঙ্গিরা বেরিয়ে আসছে, তাদের স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হতে শুরু করেছে। মানে এই জায়গা থেকে আমার একটাই প্রশ্ন, আমার সত্যি মাথায় মানে দুশ্চিন্তা, প্রতিটা পশ্চিমবঙ্গবাসী বুঝে নিন এবার, যেভাবে কোথাও পাকিস্তানের পাশে থেকে কাশ্মীর কাশ্মীর হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত অনেকগুলো বছর চলে গেছে কাশ্মীরকে শান্ত করতে, পশ্চিমবঙ্গ কিন্তু সেকেন্ড কাশ্মীর হতে চলেছে। কারণ আমাদের প্রতিবেশী দেশটাও তৈরি হচ্ছে জঙ্গি দেশ, জেহাদি দেশ, এবং তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমি আবারও বলছি, কোথাও প্রশ্রয় যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে আমাদের রাজ্য থেকে, তাদের অক্সিজেন লাইন, সাপ্লাই লাইন কিন্তু আমাদের রাজ্য থেকে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আমি অঙ্কনের কাছে আসার আগে, জিষ্ণুবাবুর কাছে আসার আগে জাস্ট কয়েকটা পরিসংখ্যান তুলে ধরবো। কি যে ভয়ঙ্কর কথা বলেন রক্তিমবাবু, যে কাশ্মীরে করাচিতে ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করছে পাকিস্তানি আইএসআই এবং পাকিস্তানি সেনা, বাংলাদেশ থেকে যাবে কাশ্মীর। বাংলাদেশ জঙ্গি দেশ হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে তারা কি সেকেন্ড কাশ্মীর হয়ে থাকবে নাকি থাকবে না। দেখুন কিভাবে কাজ চলছে, কয়েকটা পয়েন্ট তুলে ধরি মারাত্মক। জঙ্গিদের হাতে হাতে চলে যাচ্ছে ভুয়ো পরিচয়পত্র, কোনো নির্দিষ্ট এলাকাকে টার্গেট করা হচ্ছে, সেই এলাকা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে, এলাকার কোন কোন দালাল রয়েছে যারা কাজ করছে এপার ওপারে তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। এই দালালদের কাজ হচ্ছে মোটা টাকা প্যাকেজ তৈরি করা, মানে মোটা টাকার প্যাকেজ, তার মধ্যে হচ্ছে কাঁটাতার পার করে দেবে, তার সঙ্গে একটা আধার কার্ড, একটা ভোটার আইডি কার্ড, একটা পাসপোর্ট, তার সঙ্গে বেশি টাকা দিলে গোটা প্যাকেজের সঙ্গে একটা স্কুল সার্টিফিকেট ফ্রি। এই ধরনের দালালকে আইডেন্টিফাই করার কাজ করে জঙ্গিরাও। অনুপ্রবেশকারীদের সঙ্গে সঙ্গে জঙ্গিরাও ঢুকে আসছে। স্থানীয় যে সমস্ত পুরসভার অফিস টফিস রয়েছে সেখানকার অস্থায়ী কর্মচারী যারা, কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা, তাদেরকে খোঁজ খবর করা হয়, তাদেরকে মোটা টাকার প্রলোভন দেওয়া হয়।
দালাল এবং অস্থায়ী কর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করে সেই মোটা টাকার প্রলোভন, টাকার টোপ দেওয়া হয় এবং সেই লক্ষ লক্ষ টাকার প্যাকেজের বিনিময়ে তারা জাল শংসাপত্র, জাল আধার কার্ড, ভোটার আইডি কার্ড তৈরি করে নেয় এবং তারপর চলে আসে কলকাতায়, কলকাতা থেকে পাসপোর্টও বার করে নেয়। সুন্দর একটা সিস্টেমের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছে। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, এই সিস্টেম সম্পর্কে রাজ্যের শাসক দল কিছু জানে না, প্রশ্ন উঠলেই সরাসরি বলে যায় যে কেন্দ্র করবে, রাজ্য কি করবে, এই গোটা প্যাকেজটা কি কেন্দ্র চালাচ্ছে? দেখুন, প্রথম কথা, আমাদের প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতজি একটা কথা বলেছিলেন যে আমাদের লড়াইটা আড়াই ফ্রন্টে লড়াই, চীনের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে এবং একটি হাফ ফ্রন্ট রয়েছে যেটা ভারতের মধ্যে থাকা এই চীন এবং পাকিস্তানের দালালদের বিরুদ্ধে। আজকে আপনি দেখতে পাচ্ছেন সেই আড়াই ফ্রন্টের কাজটা। এই যে দেখুন, এবং তখনও সতর্ক করেছিলেন 2017 সালে বিপিন রাওয়াতজি যে যখন ভারতবর্ষের কোনো প্রতিবেশী রাষ্ট্রে কোনো মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে তখন সেই অভিঘাতটা সহ্য করতে হবে তার পার্শ্ববর্তী রাজ্যকে। আজকে ঠিক সেইটাই আপনি দেখুন, মৌলবাদীরা যখন আমরা দেখতে পাচ্ছি যে লুঙ্গি পরা তালিবানিরা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে, আর সরাসরি যেন পুরো স্লিপার সেল থেকে শুরু করে জঙ্গি সংগঠন, জঙ্গি বাহিনী রাতারাতি পশ্চিমবঙ্গে অ্যাক্টিভ হয়ে উঠেছে। আপনি ভাবুন, আপনি আমাদের নাগরিক জীবন কতটা অসুরক্ষিত আমরা জানি না। সাধারণ ক্যানিংবাসী জানেননি তার পাশে একজন জঙ্গি বসবাস করছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এইটাই আমি জানতে পারলাম যতক্ষণ না কাশ্মীর পুলিশ এসে তাকে অ্যারেস্ট করলো। কখনো কাশ্মীর পুলিশ আসে, কখনো ইউপি থেকে এসটিএফ আসে, কখনো অসম থেকে পুলিশ আসে। আমাদের রাজ্য পুলিশের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা এই সমস্ত জঙ্গি ধরতে পারে না। না, এই যে শেষ 1.5 বছরের আমি যদি পরিসংখ্যান বলি, শেষ 1.5 বছরে পশ্চিমবঙ্গ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের টোটাল 36 জনকে ধরা হয়েছে, যার মধ্যে বাইরের রাজ্য থেকে পুলিশ এসে বা বাইরের পুলিশ প্রশাসন এসে 35 জনকে ধরেছে। তার মানে বুঝুন, বাইরের রাজ্যের পুলিশের কাছে ইনপুট থাকছে যে এই রাজ্যে এতগুলো জঙ্গি রয়েছে, তারা এসে ধরছে। পশ্চিমবঙ্গ পুলিশ সেখানে কি কোন শীত ঘুমে রয়েছে আমরা বুঝতে পারছি না। আপনি বললেন না যে দায়টা কি শুধুমাত্র কেন্দ্রের? 2019 সালের 2রা জুলাই একদম লোকসভায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বিবৃতি, মালদা মুর্শিদাবাদ নিয়ে হচ্ছে না, মালদা মুর্শিদাবাদ এবং বর্ধমানের 33টি অবৈধ মাদ্রাসায় এই জেএমবি এবং তার সাথে আরও 3টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার টেরোরিস্ট আউটফিট চালাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে ব্রেন ওয়াশ করে বিভিন্ন ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি তৈরি করছে। এটা 2019 সালে, এই 2019 সালের রিপোর্টের পরে এই অবৈধ মাদ্রাসাগুলোকে বন্ধ করানো হয়েছিল। এই তো তারপর আমি বলছি 2019 সালে এই রিপোর্ট পাঠানো হলো, 2022 সালে আবার তার নিচেই রয়েছে এই স্বরাষ্ট্র সচিব, তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে আপনারা কি ওই মাদ্রাসাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। অবাক হয়ে যাবেন, ওই মাদ্রাসাগুলোকে বৈধ মাদ্রাসাভুক্ত করে মাদ্রাসার ফান্ড বাড়িয়ে তাদেরকে আরো প্রশ্রয় দিয়েছে এই রাজ্য সরকার। অর্থাৎ ভোট ব্যাংকের রাজনীতির জন্য, সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য আমার রাজ্যকে, আপনার রাজ্যকে, আমাদের রাজ্যকে আজকে মৌলবাদীদের আখড়ায় পরিণত করা হয়েছে। মারাত্মক গুরুত্বপূর্ণ কথা কি তাদেরকে বন্ধ তো করাই হয়নি, উল্টে তাদেরকে আরো বেশি অ্যাফিলিয়েশন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সরকারি অ্যাফিলিয়েটেড করে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের কি কিছু করার নেই? অঙ্কন, কেন্দ্রের কিছু করার নেই। সীমান্ত কেন্দ্রের হাতে তো ঘটনা, কেন্দ্র যদি বন্দোবস্ত করে, কেন্দ্র যদি করা একেবারে করা পদক্ষেপ নেয়, রাজ্য পুলিশ কতদিন পর্যন্ত পারবে এই সমস্ত জঙ্গিদেরকে লুকিয়ে রাখতে? একদম ঠিক কথা বলছেন আপনি। বলুন তো আমরা কতটা সময় আসেনি এখনো পুরো রাজ্যের যে অবস্থায় রয়েছে, রাজ্যের শাসনটা কেন্দ্রের তরফে কেন্দ্রের হাতে নিয়ে নেওয়া। আমি এক সেকেন্ড বলে তখন এই রাজ্য সরকারি বিএসএফ এর পরিধি বাড়ানোতে বাধা সৃষ্টি করেছে। বলছি আমাদের কত দেখুন, আমরা এই যে রাজনৈতিক বিরোধিতা বা এই যে কেন্দ্র বিরোধিতার এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের নীতি, তার কত বড় ভুক্তভোগী দেখুন। সারা দেশের মধ্যে বিএসএফ তথা কেন্দ্রের সেনাবাহিনীকে আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হয়েছে। কেন মামলা করতে হয়েছে? সেই বিএসএফ তো পরিষ্কার করে, বিএসএফ এর যিনি রয়েছেন এখানে দায়িত্বপ্রাপ্ত, তিনি পূর্ব ভারত
ভারতে, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যতক্ষণ না আপনারা ফেন্সিং এর জন্য জমি দেবেন না, বর্ডারকে সীমানায় কাঁটাতার বসানোর জন্য, পাচার শুধু নয়, জঙ্গিদের মধ্যে এখানে টেররিস্ট লিঙ্ক বেড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে দেশের সেনাকে আমার রাজ্যের সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে যে আপনি জমি দিন যাতে আমরা সীমান্তটাকে সুরক্ষা করতে পারি, সুরক্ষিত সীমান্ত করতে পারি। এ লজ্জা কোনো রাজ্যের নেই। অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপি বিরোধী সরকার রয়েছে, কিন্তু এখানে এমন একজন আত্মঘাতী বিজেপি বিরোধী সরকার রয়েছে যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য, ক্ষমতার রাজনীতির জন্য পশ্চিমবঙ্গকে রসাতলে, বাংলাকে রসাতলে এবং দুয়ারে জঙ্গির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। সময় যে বুদ্ধিজীবীরা কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না বলে কবিতা গান বেঁধেছিলেন, তারা কোথায়? তাদের আজকে দায় নিতে হবে। শুধু কাগজ আমরা দেখাবো না, তাদের আজকে দায় নিতে হবে। আমি জিষ্ণুবাবুর কাছে আসার আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।